হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিআর কেমিস্ট্রি ক্লাস। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন ক্লাস নিয়ে, সহজ ভাষায় সরলভাবে রসায়নকে বোঝার জন্য। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের বেল আইকনে গিয়ে ক্লিক করো, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি নতুন ভিডিও তৈরির জন্য আরো মোটিভেশন পাই। তো চলো শুরু করি। আজকের যে টপিক গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেগুলো কি। তো চলো আজকে আমরা দেখে নিই কি কি পড়বো। আজকে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস। কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব, সেই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদেরকে তথ্য আমরা দেব। এই ইলেকট্রন বিন্যাস থেকে কি কি জিনিস আমরা জানতে পারি, কোন কোন টপিক গুলো আরো জানতে পারি, ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আরো কি কি টপিক আছে যেগুলো আজকে আলোচনা করব, সেগুলো কি কি না, ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন, অর্থাৎ আয়নের ইলেকট্রন বিন্যাস, স্টেবিলিটি অফ অ্যাটম, স্টেবিলিটি অফ আয়ন এবং ম্যাগনেটিক প্রপার্টি। সবশেষে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এক্সচেঞ্জ এনার্জি বা বিনিময় শক্তি। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হবে, তো স্টুডেন্টস সবাই ভিডিওটা একটু মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকো, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে। তো আগের ক্লাসে আমরা আব্বাউ প্রিন্সিপাল, হুন্স মাল্টিপ্লিসিটি রুল বা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে দেখে এসেছি যে কক্ষক কি, পরমাণুর যে কক্ষক সেগুলো কিভাবে সাজানো থাকে, তাদের শক্তি স্তর কি, পরমাণুর কক্ষকে ইলেকট্রন কিভাবে প্রবেশ করে। তো আজকে সেইগুলো কাজে লাগিয়ে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা শুরু করব। তো পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা যখন শুরু করব তখন একটা জিনিস বলে রাখি, আমরা এখানে 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যেসব পরমাণু আছে তাদের ইলেকট্রন বিন্যাস শুরু করব। 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কি কি মৌল আছে আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো তার জন্য প্রথমে আমরা যে মৌলটা লিখবো ইলেকট্রন বিন্যাস শেখার জন্য, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের যদি পারমাণবিক সংখ্যা লিখি আমরা 2। এবার কথা হচ্ছে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানতে গেলে তার কক্ষক কতগুলি আছে কি করে জানবো না, কক্ষক যদি জানতে হয় কোন পরমাণুর সাধারণ কক্ষকের বিন্যাস 1s 2s 2p 3s 3p 3d 4s, এইভাবে আমরা কক্ষক গুলো লিখেছি আগের সূত্রে আব্বাউ নীতি অনুসারে। তো এইভাবে প্রথম থেকে আমরা তোমার কক্ষক গুলো লিখে যেতে থাকবো। কতক্ষণ পর্যন্ত লেখা যেতে থাকবো না, যতক্ষণ পর্যন্ত পরমাণুর ইলেকট্রন না শেষ হয়। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করবে তার মধ্যে কতগুলি কক্ষক থাকবে। যেমন দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে হিলিয়ামের 2টি ইলেকট্রন আছে। তাহলে হিলিয়ামের যদি 2টি ইলেকট্রন থাকে, হিলিয়ামের প্রথম কক্ষক কি আছে 1s, তাহলে 1s এই 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। তাহলে দেখো হিলিয়ামের ক্ষেত্রে বাকি আর কক্ষকগুলি প্রয়োজন নেই। এরপর যদি আমরা নাইট্রোজেন একটা পরমাণু দেখি, নাইট্রোজেন পরমাণু যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 7, অর্থাৎ এখানে 7টি ইলেকট্রন আছে। এর ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো না, দেখো প্রথম কক্ষক যেটা আমরা লিখলাম 1s, 1s এ 2টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। তাহলে এরপরে এখনো দেখো নাইট্রোজেনের 5টি ইলেকট্রন পড়ে আছে। তাহলে নাইট্রোজেনের এই বাকি 5টি ইলেকট্রনের জন্য পরের কক্ষক আমরা নিয়ে নেব 2s2, 4টি ইলেকট্রন ভর্তি হলো। এখনো 7টা ইলেকট্রনের মধ্যে 3টে ইলেকট্রন বিন্যাস হয়নি, সেই জন্য আমরা পরের কক্ষকটিও নিয়ে নেব 2p3। এইভাবে কোন পরমাণুর কতগুলি কক্ষক সম্ভব সেটা আমরা আগে ঠিক করব, তার ইলেকট্রন সংখ্যা দেখে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখলাম, এখানে আরেকটা জিনিস আমরা বলে দিই, এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে আমরা ছোট করেও লিখতে পারি। কিভাবে
না, পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে ছোট করে লেখার জন্য এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসকে প্রতিস্থাপন করব। কেন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসকে প্রতিস্থাপন করব? না, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস স্থায়ী ইলেকট্রন বিন্যাস। যেমন একটি নিষ্ক্রিয় গ্যাস আমি লিখেছি, দেখো হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 2, এর ইলেকট্রন বিন্যাস কত? 1s2। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে যদি 1s2 কে আমরা হিলিয়াম পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2s2 2p3। এইভাবে আমরা কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে ছোট করে লিখতে পারি, নাইট্রোজেন হিলিয়াম 2s2 2p3 বা 1s2 2s2 2p3। এইভাবে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারি। এর পরবর্তী যে পরমাণুটার ইলেকট্রন বিন্যাস আমরা দেখব, নিয়ন। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় পরমাণু, যার ইলেকট্রন সংখ্যা 10। তাহলে 1s এ থাকবে দুটো, এখনো 8টা বাকি আছে। 2s এ থাকবে দুটো, 4টা হয়ে গেল। 2p তে থাকবে 6টা। দেখো 10টা ইলেকট্রন হয়ে গেছে। তার পরবর্তী কক্ষক আমরা লিখবো না। তাহলে নিয়নের যে নিষ্ক্রিয় ইলেকট্রন গ্যাস, এই নিষ্ক্রিয় ইলেকট্রন গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাজে লাগিয়ে এই 10-এর পরবর্তী কোনো মৌল যদি আমরা দেখি, যেমন ধরো আমি লিখলাম পটাশিয়াম, যার পারমাণবিক ক্রমাঙ্ক 19। এবার যদি ইলেকট্রন বিন্যাসের লিখি, আমরা কি লিখবো? 1s2 2s2 2p6, 10টা হলো 3s2, 10 দিয়ে 12, 3p6, 18, 4s1। এইখানে দেখো একটা প্রশ্ন তোমাদের বলে রাখা দরকার। 3s 3p এর পরে 3d আসার কথা, কিন্তু আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে দেখেছিলাম যে 3d থেকে 4s এর শক্তি কম, সেই জন্য 4s এর ইলেকট্রন আগে প্রবেশ করছে, 3d তে নয়। এখানে 3d আছে কিন্তু 3d ফাঁকা আছে। এরপর এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা যদি ছোট করে লিখি, দেখো নিয়নের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, এটাকে আমরা প্রতিস্থাপিত করতে পারি। কিভাবে করব? না, নিয়ন, তারপরে আমরা লিখব 3s2 সরি আমরা 19-এ চলে গেছি। নিয়নের পরবর্তী মৌল যদি আমরা ক্লোরিন দেখি, 17, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। এখানে যদি আমরা নিয়নের ইলেকট্রন বিন্যাস প্রতিস্থাপিত করি, তাহলে আসবে নিয়ন 3s2 3p5। এখানে তাহলে 19টা আমরা কেন লিখলাম না সেটা একটু বলে দিই। না, কোন নিষ্ক্রিয় গ্যাস কতদূর পর্যন্ত আমরা তার ইলেকট্রন বিন্যাসকে প্রতিস্থাপিত করতে পারি। যেমন হিলিয়াম থেকে আমরা যদি শুরু করি, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই যে পরপর নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, কাদেরকে কোন পরমাণুতে কোন নিষ্ক্রিয় গ্যাস দ্বারা প্রতিস্থাপিত হবে। না, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। এই 2 থেকে শুরু করে 10 পর্যন্ত বা 9 পর্যন্ত যেসব পরমাণু আছে, তাদের ইলেকট্রন বিন্যাসে হিলিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস দ্বারা আমরা প্রতিস্থাপিত করতে পারবো। 10-এর যেহেতু নিয়ন চলে আসছে, 10 থেকে 10 11 12 13 14 15 16 17 17 পর্যন্ত যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা আছে, সেই পরমাণুর পারমাণবিক সংখ্যাতে আমরা নিয়নের পারমাণবিক ইলেকট্রন বিন্যাসকে প্রতিস্থাপিত করতে পারবো। যেহেতু 18 নম্বর আরেকটি নিষ্ক্রিয় গ্যাস আসবে, যেটাকে আমরা বলবো আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা 18। অতএব আর্গনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, এটি আর্গনের ইলেকট্রন বিন্যাস। এর পরবর্তী যেসব মৌলগুলো আছে, তাদের ইলেকট্রন বিন্যাসকে আমরা আর্গন দ্বারা প্রতিস্থাপিত করব, যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টন আসে, যার পারমাণবিক সংখ্যা 36।
তো যেহেতু আমরা 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা পড়ছি, তাহলে 36টা আমাদের এই মুহূর্তে লাগছে না। তাহলে আর্গন যদি হয়, এইবার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, তাহলে তখন তাকে আর্গন দ্বারা প্রতিস্থাপিত করা যাবে। যেমন ধরো পটাশিয়াম 19, তার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এখানে 3d কেন এলো না? একটু আগেই বললাম যে এখানে 3p পরে 3d আছে, কিন্তু 4s ইলেকট্রন প্রবেশ করছে, তার কারণ 3d থেকে 4s এর শক্তিক্রম অনেক কম, সেজন্য 4s আগে ইলেকট্রন প্রবেশ করছে। তো এটাকে যদি আমরা ছোট করে ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে 1s3s 3p6 পর্যন্ত দেখো আর্গনের ইলেকট্রন বিন্যাস। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাসকে আমরা এখানে প্রতিস্থাপিত করে লিখতে পারি 4s1। তাহলে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে যদি আমি ছোট করে লিখতে চাই, তাহলে তার ইলেকট্রন বিন্যাসকে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দিয়ে প্রতিস্থাপিত করতে পারবো। এরপর আরেকটা আমরা দেখলাম, যদি আমরা দেখি ভ্যানাডিয়াম, তার পারমাণবিক ক্রমাঙ্ক 30, এর ইলেকট্রন বিন্যাস কি হবে? সরি 23। তাহলে 23 এর 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1, 3d3। এখানে দেখো 20 পরে যেসব পরমাণুগুলো আছে, তাদের ইলেকট্রন বিন্যাসে 3d তে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ 4s এর পরবর্তী শক্তি সম্পন্ন কক্ষক হচ্ছে 3d। এখানে কথা হচ্ছে 4s এর যদি আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করে, পরে 3d তে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে 3d কে আমরা আগে লিখছি কেন, 3d কে পরে লিখছি না কেন? তার কারণ হিসেবে বলা যাবে, প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যায় একটি নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। তাহলে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যাতে যে কক্ষকগুলি আছে, তাদের শক্তি স্তর নির্দিষ্ট আছে। তাহলে তৃতীয় শক্তি স্তরে 3s3p, তার সঙ্গে অবস্থিত যে কক্ষকটি আছে 3d, এই 3d কে আমরা চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত করতে পারবো না। তার কারণ চতুর্থ শক্তি স্তরে 4 নম্বর শক্তি স্তরের কক্ষকগুলি অবস্থান করবে, সেজন্য 3d কে আমরা 3 নম্বর শক্তি স্তরেই রাখলাম, কিন্তু ইলেকট্রন বিন্যাস লেখার সময় 3d তে শেষে ইলেকট্রন প্রবেশ করবে, আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। তো এটাকে যদি আমরা আর্গন দ্বারা প্রতিস্থাপিত করি, আর্গন দ্বারা প্রতিস্থাপিত করলে 3p6 পর্যন্ত হয়ে গেল, তারপরে আমরা লিখবো 3d3, 4s2। এইভাবে যে কোনো পরমাণুর আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। এটা গেল যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এইবার আমরা দেখব দ্বিতীয় টপিক, যেটা যে আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়নের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি পরমাণু থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন নির্গত হয় বা বেরিয়ে যায়, তাহলে পরমাণুটি ক্যাটায়নে পরিণত হয়। আবার কোন পরমাণুতে যদি n সংখ্যক ইলেকট্রন যুক্ত হয়, তাহলে সে অ্যানায়নে পরিণত হচ্ছে। এখানে এনটা কি না, কতগুলো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বা কতগুলো ইলেকট্রন যুক্ত হচ্ছে। আয়ন বলতে আমরা এই দুটোকেই বুঝি, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো যে কোনো ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা এখানে দেখি, তাহলে এইভাবে দেখব। আগে পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। তো আয়নের ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আগে পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। সেরকম একটি পরমাণু আমি লিখেছি আয়রন Fe, এর পারমাণবিক ক্রমাঙ্ক 26। এর যদি ইলেকট্রন বিন্যাস লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2, তারপর 3d6। এটাকে যদি আর্গন দ্বারা প্রতিস্থাপিত করি, ছোট করে আমরা লিখবো আর্গন
3d6 4s2। আয়নের ইলেকট্রন বিন্যাস লেখার সময় যদি আমি মনে করলাম Fe থেকে দুটি ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, তাহলে Fe এর মাথায় প্লাস হবে 2। এই আয়নের ইলেকট্রন বিন্যাস যখন লিখবো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আয়নের ইলেকট্রন বিন্যাস বা কোন পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখনই আয়ন তৈরি হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ বা বর্জন কোথা থেকে করবে না, তার সর্ববহিস্থ কক্ষ। এই সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে। এই সর্ববহিস্থ কক্ষের আরো একটি নাম আছে যোজ্য কক্ষ বা যোজন কক্ষ। এই যোজ্য কক্ষ বা যোজন কক্ষ থেকে আমরা ইলেকট্রন বাইরে বের করতে পারবো। তো এর যদি দুটি ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় তাহলে দেখো এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d6, কারণ 4s থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে গেছে। যদি আয়রন থেকে 3টি ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো, এখানে আর্গন 4s2 নেই, তাহলে 3d6 আছে, 3d6 থেকে আরেকটি ইলেকট্রন বেরিয়ে যাবে, হয়ে যাবে 3d5। তাহলে আয়রনের এই দুটি আয়ন এবং তাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা জানলাম। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি বা আরো দুটো জিনিস আমরা জানতে, একটা হচ্ছে যোজ্যতা আর একটা ম্যাগনেটিক প্রপার্টি। যোজ্যতা বা ভ্যালেন্সি আর ম্যাগনেটিক প্রপার্টি। এখানে আমরা একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখলাম, ধরো F, ফ্লোরিন, তার পারমাণবিক সংখ্যা 9, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 1s2 2s2 2p5। আরেকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখলাম অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 3s2 3p1। আরেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখব নাইট্রোজেন 7, 1s2 2s2 2p6। এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস কেন লিখলাম না, এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা লিখলাম যোজ্যতা পড়ার জন্য। যোজ্যতার এখানে আমরা একটি নতুন সংজ্ঞা পড়ব, আগে যে সংজ্ঞাগুলি পড়ে এসেছি তার সাথে একটি নতুন সংযোজন। যোজ্যতা হচ্ছে কোন পরমাণুর যোজ্য কক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, সেটা হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা। এখানে যোজ্য কক্ষ বলতে কি বুঝি না, একই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট যতগুলি কক্ষক আছে, দেখো 2s2p এই দুটো মিলে হচ্ছে যোজ্য কক্ষ, 3s3p যোজ্য কক্ষ, 2s2p যোজ্য কক্ষ। এই যোজ্য কক্ষের ইলেকট্রন বিন্যাসটাকে আমাদেরকে এখানে আঁকতে হবে। যদি এটা 2s হয়, এটা 2p5, 2s 2p। এরা যদি ধরো 3s, এটা 3s2 আছে, 3p1 আছে। নাইট্রোজেন এরও ধরো 2s2 আছে, নাইট্রোজেনের সরি এটা 3 হবে, 2p3 আছে। তাহলে সাধারণ অবস্থায় তাদের ইলেকট্রন বিন্যাসের ছবি আমরা দেখলাম। এর যোজ্য কক্ষে ইলেকট্রন আছে দেখো 2 5 7, কিন্তু যোজ্য কক্ষে অযুগ্ম ইলেকট্রন কটি না একটি, সেই জন্য তার যোজ্যতা হচ্ছে 1। অ্যালুমিনিয়াম যোজ্য কক্ষে ইলেকট্রন সংখ্যা 3টি, কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1, সাধারণ অবস্থায় তার যোজ্যতাও 1।
নাইট্রোজেনের যোজ্য কক্ষে ইলেকট্রন সংখ্যা 3, সাধারণ অবস্থায় তার যোজ্যতাও 3। যদি আমরা 15 নম্বরে ফসফরাস আরেকটা পরমাণু আমরা ইলেকট্রন বিন্যাস করি, নিয়নের 10, তারপরে 3s2 3p3, তাহলে এর যদি গ্রাউন্ড স্টেট বা সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসের ছবি আমরা আঁকি, 3s 3p 3s2 3p3, সাধারণ অবস্থায় তার অযুগ্ম ইলেকট্রন 3, তার যোজ্যতা 3। এই যোজ্যতা করার জন্য আমরা একটা অবস্থা সবসময় উল্লেখ করলাম, সেটা সাধারণ অবস্থা, গ্রাউন্ড স্টেট, যেটাকে আমরা বলে থাকি গ্রাউন্ড স্টেট, যেটা পরমাণু সাধারণ অবস্থায় থাকে। এরপর যদি পরমাণুকে আরো শক্তি দেওয়া হয় বাইরের থেকে, তাহলে পরমাণুর শক্তি বৃদ্ধি পাবে। শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে না, পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনকে পরবর্তী কক্ষকে স্থানান্তরিত করবে, যদি সম্ভব হয়। এই যদি সম্ভব হয় কথাটা কেন বললাম, একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝাই। প্রথমে ধরো অ্যালুমিনিয়াম, এখানে যদি আমি শক্তি প্রয়োগ করি অ্যালুমিনিয়াম পরমাণুতে, তাহলে দেখো যোজ্য কক্ষে 3s এর দুটি ইলেকট্রন আছে। এই যুগ্ম ইলেকট্রনটি পরবর্তী ফাঁকা কক্ষে স্থানান্তরিত হবে, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখো হয়ে গেল 3। তাহলে এক্সাইটেড স্টেটে এর যোজ্যতা হয়ে গেল 3। যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেন পরমাণুকে আমি শক্তি দিলাম, তাহলে নাইট্রোজেন পরমাণুর পি কক্ষ একটি করে ইলেকট্রন ভর্তি আছে, মানে এটি অর্ধপূর্ণ আছে। 2s থেকে ইলেকট্রন 2p তে যেতে পারবে না, কারণ এখানে যাওয়ার মতো ফাঁকা জায়গা নেই। তার মানে এর গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট ইলেকট্রন বিন্যাস একই হবে। একইভাবে ফ্লোরিন, একে শক্তি দিলেও এর যোজ্য কক্ষের ইলেকট্রন, যুগ্ম ইলেকট্রন গুলি অযুগ্ম হতে পারবে না, কারণ ফাঁকা স্থান নেই। একইভাবে ফসফরাসের ক্ষেত্রে এখানে দেখো 3s3p, আপাত দৃষ্টিতে পরে ফাঁকা স্থান দেখা যাচ্ছে না, কিন্তু 3 নম্বর শক্তি স্তরে আরেকটি কক্ষ আছে 3d। তাহলে এর ছবি যদি আমরা আঁকি, এক্সাইটেড স্টেটে 3s 3p 3d, 3s 3p 3d। এখানে দেখো যদি আমরা ফসফরাস পরমাণুকে শক্তি দিই, তাহলে এক্সাইটেড স্টেটে কি হবে না, ফসফরাস একটি ইলেকট্রনকে 3d তে স্থানান্তরিত করতে পারবে। তখন তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখো 5টি। অতএব এক্সাইটেড স্টেটে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, তার মানে তার যোজ্যতা হবে 5। তাহলে যোজ্যতা লেখার জন্য বা যোজ্যতা বোঝার জন্য কোন পরমাণু দুই ধরনের ইলেকট্রন বিন্যাস করতে হবে, একটি হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট, আর একটি হচ্ছে এক্সাইটেড স্টেট। এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারবো না, পরমাণুর ম্যাগনেটিক প্রপার্টি। কার ম্যাগনেটিক প্রপার্টি কিরকম? ম্যাগনেটিক প্রপার্টি দেখার জন্য আমাদেরকে শুধু গ্রাউন্ড স্টেট দেখলেই হবে, আর এক্সাইটেড স্টেট গুলো দেখার দরকার নেই। তাহলে গ্রাউন্ড স্টেট যদি আমরা দেখি, কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে সেই পরমাণুর চুম্বক ধর্ম থাকবে, তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, দেখো এর অযুগ্ম ইলেকট্রন আছে প্যারাম্যাগনেটিক, এর ইলেকট্রন বিন্যাসও দেখো অযুগ্ম ইলেকট্রন আছে একটি, এও প্যারাম্যাগনেটিক। এখানে 3টি আছে, এও প্যারাম্যাগনেটিক। এখানে 3টি আছে, এও প্যারাম্যাগনেটিক। এবার প্যারাম্যাগনেটিক সবারই চুম্বক ধর্ম আছে, সবাই প্যারাম্যাগনেটিক। যদি কারো অযুগ্ম ইলেকট্রন না থাকে, এখানে যদি আমরা এরকম একটা ইলেকট্রন বিন্যাস লিখি, ধরো নিয়ন লিখলাম, নিয়ন 10, 1s2 2s2 2p6,
এর দেখো সর্ববহিস্থ কক্ষ বা কক্ষকে বা কক্ষে কোথাতে অযুগ্ম ইলেকট্রন নেই, তখন এর চুম্বক ধর্ম থাকবে না, একে বলা হবে ডায়াম্যাগনেটিক। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস দেখলাম, যোজ্যতা কি করে হিসাব করব এবং তার ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম কি করে হিসাব করব। এরপর আমরা আসব ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব বা স্থায়ী ইলেকট্রন বিন্যাস, অস্থায়ী ইলেকট্রন বিন্যাস এবং তার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটি হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি বা বিনিময় শক্তি। এটার জন্য আমাদেরকে তিনটি ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। প্রথমে আমি লিখলাম আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আরেকটি আমরা ইলেকট্রন বিন্যাস দেখলাম নাইট্রোজেন 1s2, 2s2, 2p3। আরেকটি ইলেকট্রন বিন্যাস লিখলাম অক্সিজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, 1s2, 2s2, 2p4। এর যদি কক্ষকের চিত্র আমরা অঙ্কন করি, সর্ববহিস্থ কক্ষক, দেখো এর সর্ববহিস্থ কক্ষকের চিত্র কি হবে না, 3s এর দুটি ইলেকট্রন আছে, 3p তে 6টি ইলেকট্রন আছে। এর যদি সর্ববহিস্থ কক্ষে আমরা দেখি, 3s এ 2s এ দুটি ইলেকট্রন আছে, 2p তে আছে 3টি ইলেকট্রন। যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, 2s এ আছে দুটি ইলেকট্রন, 2p তে আছে 4টি ইলেকট্রন। এখানে আমরা তিন ধরনের ইলেকট্রন বিন্যাস পেলাম, তিন ধরনের ইলেকট্রন বিন্যাস কিন্তু ভিন্ন। যখন সমস্ত কক্ষক ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে, তখন আমরা এই কক্ষককে বলবো ফুলফিলড বা পরিপূর্ণ কক্ষক, যেটা আমরা আগেও বলে এসেছি। যখন কোন পরমাণুর কক্ষকে একটি করে ইলেকট্রন দ্বারা সমস্ত ঘর পূর্ণ থাকবে, তখন তাকে আমরা বলবো হাফ ফিল্ড। আর যখন কোন পরমাণুর কক্ষকে অর্ধপূর্ণ থাকবে না, পরিপূর্ণ থাকবে না, এদেরকে আমরা বলবো অপূর্ণ ইলেকট্রন বিন্যাস। অপূর্ণ ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে 3টা হলে অর্ধপূর্ণ হতো, 3টার বেশি আছে, আবার 6টা হলে পরিপূর্ণ হতো, 6টার কম আছে। তার মানে কি দুটি ঘরে একটি করে ইলেকট্রন আছে, একটি ঘরে দুটি ইলেকট্রন আছে। তার মানে একে আমরা পরিপূর্ণ বলতে পারবো না, অর্ধপূর্ণ বলতে পারবো না। তাহলে এর জন্য একে আমরা বলবো অপূর্ণ ইলেকট্রন বিন্যাস। তো এই 3টি ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটি বেশি স্থায়ী? প্রথমে আমরা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস যদি দেখি, 2p6 যেটা আমরা দেখলাম, 3p6 যেটা আমরা দেখলাম আর্গনের ক্ষেত্রে পরিপূর্ণ। এখানে দেখো ইলেকট্রন যখন প্রবেশ করে, তখন একই স্পিনে প্রবেশ করে বা একই ঘূর্ণনে প্রবেশ করে। যখন এই কক্ষকটি পরিপূর্ণ হয়, তখন ইলেকট্রনগুলি আবার বিপরীত ঘূর্ণনে প্রবেশ করে, তবে পরিপূর্ণ হয়। এইখানে কি ঘটে না, পরিপূর্ণ কক্ষকে পরস্পরের ঘূর্ণনকে প্রশমিত করে, পরস্পরের ঘূর্ণনকে প্রশমিত করছে। এর ফলে কি হচ্ছে না, বিকর্ষণ বল কম, শক্তি কম, কম শক্তিতে থাকছে, সেই জন্য এই ইলেকট্রন বিন্যাসকে আমরা বলবো স্থায়ী ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ যখন কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ বা কক্ষকে পরিপূর্ণ ইলেকট্রন থাকবে, ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে, তখন সেই ইলেকট্রন বিন্যাসকে আমরা বলবো স্থায়ী ইলেকট্রন বিন্যাস। এরপর আর দুটো ইলেকট্রন বিন্যাস আছে।
একটা আছে অর্ধপূর্ণ, একটা আছে অপূর্ণ। আগে আমরা যদি অর্ধপূর্ণটা আঁকি, তারপর ধরো অপূর্ণটা আঁকো। তাহলে এটি অর্ধপূর্ণ, এটি অপূর্ণ। অর্ধপূর্ণতে ধরো P3 আছে, অন্য কক্ষকে আমরা নিতে পারি। অপূর্ণতে P4 আছে। অর্ধপূর্ণ বা অপূর্ণ যে কোনো কক্ষটি দেখা যাক, সেখানে দেখো ইলেকট্রন গুলি একই একই মুখে ঘূর্ণন আছে, অর্থাৎ পরস্পর পরস্পরের ঘূর্ণনকে বিকর্ষিত করে বা পরস্পরের মধ্যে একটা বিকর্ষণ বল দেখা যায়। এখানে এটা পরিপূর্ণ, কিন্তু এই দুটোর মধ্যে কিছুটা বিকর্ষণ বল দেখা যায়। তাহলে এই দুটোর মধ্যে আমরা স্থায়িত্ব কিভাবে ব্যাখ্যা করব? না, তখন দেখা গেল যে অর্ধপূর্ণ ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, যেহেতু প্রত্যেকটি ঘর, একটি কক্ষে 3টি ঘর আছে এখানে পিএস, প্রত্যেকটি ঘর সমান শক্তি সম্পন্ন, সেই জন্য আবার প্রত্যেকটি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে, তাই একটি ইলেকট্রন অপর ইলেকট্রনের সাথে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এই ইলেকট্রনটি এই ঘরে যেতে পারে, এই ঘরে যেতে পারে। তখন কি হবে না, এই ইলেকট্রনটি এই ঘরে আসতে পারে, আবার এই ঘরেও আসতে পারে। এই তৃতীয় ইলেকট্রন তখন কি করবে, দ্বিতীয় ঘরে আসতে পারে, আবার প্রথম ঘরে আসতে পারে। এইভাবে দেখো, নিজেদের স্থান বিনিময় করার জন্য কোন ইলেকট্রনের বিকর্ষণ বল, একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনকে বিকর্ষণ বল যেটা আছে বা ইলেকট্রনের যে শক্তি আমরা বলছি, সেই শক্তিটা কিন্তু অনেক কমে যাচ্ছে, কারণ পরস্পর পরস্পরের স্থান বিনিময়ের সাথে পরস্পর পরস্পরের শক্তিও বিনিময় করছে। এর ফলে কি হচ্ছে, কোন একটি ইলেকট্রনের মাথায় শক্তি বেশি জমে থাকছে না, সেই ইলেকট্রনের স্থায়িত্ব কমছে না, মানে স্থায়িত্ব কমছে না। এর ফলে কি হচ্ছে না, এদের শক্তি কমে যাচ্ছে। এই যে ইলেকট্রন পরস্পরের স্থান বিনিময় করছে এবং স্থান বিনিময়ের ফলে তাদের শক্তি বিনিময় করছে, এর ফলে এদের শক্তি কমিয়ে দিচ্ছে, তার ফলে তারা স্থায়িত্ব লাভ করছে। এইটিকেই বলা হয় বিনিময় শক্তি বা এক্সচেঞ্জ এনার্জি। এক্সচেঞ্জ এনার্জি বা বিনিময় শক্তি। বিনিময় শক্তি, তাহলে বিনিময় শক্তির ফলে কি হচ্ছে, এদের শক্তি কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এরা স্থায়িত্ব লাভ করছে। একইভাবে অপূর্ণ ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরের সম্ভাবনা শুধু দুটি। এখানে আছে 6 বার ইলেকট্রন স্থানান্তর ঘটবে, কিন্তু এখানে মাত্র 2 বার ঘটবে, তাহলে শক্তি কম কমাতে পারছে। এই অপূর্ণ কক্ষকের শক্তি বেশি রয়ে যাচ্ছে, সেই জন্য অপূর্ণ কক্ষক অস্থায়ী, কিন্তু অর্ধপূর্ণ কক্ষক স্থায়ী। এখান থেকে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে বলবো, যেমন এটা স্থায়ী, তার ইলেকট্রন বিন্যাস থেকে বলে দিলাম, কারণ এটা পরিপূর্ণ, এটা অর্ধপূর্ণ, এটা স্থায়ী, কিন্তু এটি অস্থায়ী। তাহলে যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব আমরা কিভাবে ব্যাখ্যা করব, না তার পরিপূর্ণ কক্ষক বা অর্ধপূর্ণ কক্ষক আছে কিনা দেখতে হবে। আয়নের ক্ষেত্রে একই, আয়নের ইলেকট্রন বিন্যাসের সময় যদি আমরা দেখি যে কোনো পরমাণুর পরিপূর্ণ বা অর্ধপূর্ণ কক্ষক আছে, তাহলে সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাস স্থায়ী। যদি অপূর্ণ কক্ষক থাকে, তাহলে তার ইলেকট্রন বিন্যাস অস্থায়ী। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভিডিওটি ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। চলো, টাটা।